জুলাই বিপ্লবের পর বাংলাদেশে ভারতের প্রতি জনমনোভাবের যে পরিবর্তন ঘটেছে তা আকস্মিক নয়। এটি ১৬ বছর ধরে নয়াদিল্লির গড়ে তোলা একটি কৌশলগত কাঠামো থেকে উৎসারিত, যা এখন ভেঙে পড়তে দেখে ভারত অস্বস্তি বোধ করছে। ২০২৬ সালের জুলাই পরবর্তী পুনর্বিন্যাসে বাংলাদেশের চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ অন্যান্য দেশের দিকে অগ্রসর হওয়া কেন ঢাকার কাছে ভারতকে এতটা বিচলিত করে তা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে হাসিনার অধীনে ভারত কি গড়ে তুলেছিল এবং তা হারানো তার জন্য কি অর্থ বহন করে। হাসিনা সরকার ভারতকে বাংলাদেশি ভূখণ্ড দিয়ে অবাধ ট্রানজিট করিডর দিয়েছিল, যা অস্থির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছিল। একদা বাংলাদেশি ভূমিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহারকারী বিদ্রোহী গোষ্ঠীগুলো দমনে সহযোগিতা দিয়েছিল এবং বিতর্কিত দ্বিপক্ষীয় ইস্যুতে ব্যাপকভাবে নমনীয় অবস্থান নিয়েছিল। যখন পশ্চিমা সরকারগুলো বাংলাদেশের গণতান্ত্রিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, ভারতের কূটনৈতিক অবস্থান ধারাবাহিকভাবে ঢাকাকে সেই তদন্ত থেকে আড়াল করার প্রয়াস চালিয়েছিল। হাসিনার শাসনে স্থিতিশীলতাকে অভিন্ন আঞ্চলিক স্বার্থ হিসেবে তুলে ধরে। এটি ভারতীয় কূটনৈতিক আচরণের একটি প্রকৃত ও নথিভুক্ত ধরন, নিছক বাংলাদেশি অভিযোগের বয়ান নয়। ১৯৭৫ সাল থেকে চালু ফারাক্কা বাঁধ একটি জীবন্ত অভিযোগ হয়ে রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে শুকনো মৌসুমে উজানের পানি প্রত্যাহার করা কৃষি, মৎস্য সম্পদ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনবসতি ও জীবনযাত্রার ক্ষতি করে। তিস্তা পানি বন্টন চুক্তি, যা ২০১১ সাল থেকে নীতিগতভাবে আলোচিত হয়ে আসছে, কখনো চূড়ান্ত হয়নি। বছরের পর বছর পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কাছে জিম্মি হয়ে আছে। বাংলাদেশিদের জন্য এটি একটি স্মারক যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটি মাত্র রাজ্য সরকারকে একটি সার্বভৌম প্রতিবেশীর জন্য গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয়কে অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখার সুযোগ দেয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে সীমান্ত হত্যা, যা মানবাধিকার সংগঠনগুলো ২ দশক ধরে পর্যবেক্ষণ করে আসছে, শত শত সংখ্যায় একটি বারবার ফিরে আসা ক্ষত হয়ে রয়েছে। ঢাকা বারবার একটি শূন্য হত্যা প্রতিশ্রুতি চেয়ে এসেছে, যা বাস্তবে রূপ নেয়নি। জুলাই অভ্যুত্থানের পরপরই ভারতীয় টেলিভিশন মাধ্যমের একাংশ এমন বয়ান প্রচার করেছে যা বাংলাদেশের অনেকে উস্কানিমূলক বলে গণ্য করেছেন। সরকার পরিবর্তনকে একটি ইসলামপন্থী দখল হিসেবে চিত্রিত করে, পর্যাপ্ত যাচাই ছাড়াই সংখ্যালঘুদের ওপর হামলার অতিরঞ্জন করে এবং বাংলাদেশের নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের সার্বভৌম অধিকার নিয়ে প্রশ্ন তোলে। এই পটভূমিতে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী কূটনৈতিক বৈচিত্র্যায়ন ভারতের কাছে সাধারণ আধিপত্যবাদী আচরণের চেয়ে অনেক বেশি হুমকি স্বরূপ পরিস্থিতি তৈরি করে। ঢাকার সঙ্গে চীনের ঘনিষ্ঠতর সম্পর্ক, সম্প্রসারিত অবকাঠামো অর্থায়ন, গভীরতর প্রতিরক্ষা শিল্প সহযোগিতা এবং তিস্তা ব্যাপক ব্যবস্থাপনা পরিকল্পনার মতো দীর্ঘ আলোচিত প্রকল্পে নতুন করে আগ্রহ, যা চীন অর্থায়নের প্রস্তাব দিয়েছে, সরাসরি ভারতের সবচেয়ে তীব্র কৌশলগত উদ্বেগকে স্পর্শ করে। শিলিগুড়ি করিডোর ভারতীয় ভূখণ্ডের সেই সরু ফালি কোথাও কোথাও মাত্র ২০ কিলোমিটার চড়া, যা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোর কাছাকাছি চীনা অর্থনৈতিক বা সরবরাহ ব্যবস্থার উপস্থিতির যে কোনো সম্প্রসারণ নয়াদিল্লির কৌশলগত মহলে এই দুর্বল করিডোরের পার্শ্ব দেশে অনুপ্রবেশ হিসেবে বিবেচিত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পৃক্ততা ভারতের এই অনুমানকে জটিল করে তোলে যে সে বঙ্গোপসাগর অঞ্চলে ওয়াশিংটনের কৌশলগত প্রভাব ও নিরাপত্তা অংশীদার হিসেবে কাজ করে এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্প্রসারণশীল প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক, ড্রোন প্রযুক্তির সহযোগিতা সহ এমন একটি অঞ্চলে দ্বিতীয় অভারতীয় নিরাপত্তা অংশীদারের প্রবর্তন করে, যাকে ভারত দীর্ঘদিন ধরে তার একচেটিয়া প্রভাব বলয় হিসেবে গণ্য করে এসেছে। ভারতের মূল কৌশলগত উদ্বেগ যে ঢাকার নিয়ন্ত্রণাধীন করিডোরে যদি একটি শত্রু ভাবাপন্ন বা চীন ঘেঁষা সরকার থাকে, তবে তার সমগ্র উত্তর পূর্বাঞ্চল কৌশলগতভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কোনো মন গড়া অজুহাত নয়, এটি অঞ্চলের ভূগোলের একটি প্রকৃত বৈশিষ্ট্য, যা যে কোনো ভারতীয় নিরাপত্তা পরিকল্পনাকারীকে বিবেচনায় নিতেই হবে, ঢাকায় যে সরকারই থাকুক না কেন। নয়াদিল্লি তার বাংলাদেশ নীতিকে বহুলাংশে একটি মাত্র রাজনৈতিক শক্তির ওপর নির্ভরশীল করে তুলেছিল। যতদিন সেই রাজনৈতিক শক্তির জনপ্রিয়তা ও রাজনৈতিক বৈধতা অটুট ছিল, ততদিন এই কৌশল কার্যকর বলে মনে হয়েছে।
এই অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মধ্যেও একটি নতুন রাজনৈতিক উপলব্ধির জন্ম দিয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় অনেকের কাছে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে কোনো একটি বিদেশি শক্তির সঙ্গে একমুখী বা অতি নির্ভরশীল সম্পর্ক রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভবিষ্যতে যে কোনো ধরনের অতিরিক্ত বহিরাগত প্রভাব বা হস্তক্ষেপের ঝুঁকি কমাতে বাংলাদেশের জন্য বহুমাত্রিক ও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সঙ্গে সমতা ভিত্তিক সম্পর্ক উন্নয়ন এবং স্বাধীন পররাষ্ট্র নীতিকে আরো শক্তিশালী করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। ভারত এখন যার মুখোমুখি হচ্ছে তার শত্রু ভাবাপন্ন বহিঃশক্তির কোনো ষড়যন্ত্র নয়, বরং তার নিজেরই সঞ্চিত নীতিগত সিদ্ধান্তের পরিণতি, যা একটি নতুন দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশি জনগণের মুখোমুখি হচ্ছে, যারা আর নীরব বশ্যতাকে স্থিতিশীলতার মূল্য হিসেবে গ্রহণ করে না।